আওয়ামী লীগের জন্য এর থেকে আর সুসংবাদ কি হইতে পারে যে সার্জিস এবং হাসনাতকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। গেল কয়েকদিন আগে সেনাবাহিনীর সাথে যে কাহিনী, সেনা প্রধানকে নিয়ে যে বক্তব্য, সেনাবাহিনী বলছে এটা অপপ্রচার, বিভ্রান্তিমূলক তথ্য। তো এইটার পরে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা কনসার্ন ছিল যে হাসনাত গ্রেপ্তার হইতে পারে। ক্যান্টনমেন্টে গত ১১ মার্চ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা জানায় জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এরপরই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সামাজিক মাধ্যমে পৃথক দুটি স্ট্যাটাস দেন এনসিপির দুই নেতা। এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সঙ্গে বৈরী সম্পর্কের কারণে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে হাসনাত ও সার্জিসকে। তাকেও কিন্তু সমালোচকরা মারাত্মকভাবে আক্রমণ করছে। এখন যারা সমালোচনা করছেন এদের একটা বিরাট অংশ উগ্র, বিরাট অংশ তরুণ এবং দেশের যারা রাজনীতির যে ইতিহাসে ঐতিহ্য এই সম্পর্কে ওয়াকিবহাল নন। আওয়ামী লীগের সৃষ্টি, আওয়ামী লীগের অস্তিত্ব, আওয়ামী লীগের নীতি এবং আদর্শ এবং আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংকের যে কার্যকারিতা কিংবা তাদের শূন্যতা কিংবা তাদের অসহযোগিতার কারণে পুরো রাজনৈতিক অঙ্গনে নতুন একটি ফ্যাসিবাদের জন্ম হতে পারে, অনায়াসে সামরিক শাসন চলে আসতে পারে এবং পুরো রাজনৈতিক কৃষ্টি এবং কালচার ভ্যানিশ হয়ে যেতে পারে। আমরা একটি ছবি দেখতে পেয়েছি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের। তিনি সেই ছবিটিতে নামাজের ইমামতি করছেন এবং তার পিছনে নামাজরত অবস্থায় আছেন বাংলাদেশের আমাদের মহামান্য প্রেসিডেন্ট জনাব চুপ্পু সাহেব এবং তার সাথে অন্য অন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক এবং সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা, যেটা দেখে মনে হয়েছে একটি এলিট শ্রেণীর অনেক সুধীজন সেখানে উপস্থিত ছিলেন। আমি নামাজের দৃশ্যটা নিয়ে আলোচনা করতাম না, এজন্যই করছি, আমাকে আপ্লুত করেছে এই নামাজের দৃশ্যটাতে। ক্যান্টনমেন্টে গত ১১ মার্চ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা জানায় জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এরপরই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সামাজিক মাধ্যমে পৃথক দুটি স্ট্যাটাস দেন এনসিপির দুই নেতা। এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সঙ্গে বৈরী সম্পর্কের কারণে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে হাসনাত ও সার্জিসকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ক্যান্টনমেন্টে গত ১১ মার্চ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা জানায় জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এরপরই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সামাজিক মাধ্যমে পৃথক দুটি স্ট্যাটাস দেন এনসিপির দুই নেতা। এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সঙ্গে বৈরী সম্পর্কের কারণে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে হাসনাত ও সার্জিসকে। এমন একটি চিঠি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা বেশ ভাইরাল হয়েছে। প্রশ্ন হচ্ছে, এটি সত্য নাকি পুরোটাই গুজব? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠি সম্প্রতি আলোড়ন সৃষ্টি করেছে। এতে দাবি করা হয় জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির দুই মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা, দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরী সম্পর্ক তৈরি, সিনিয়রদের সাথে দুর্ব্যবহার, একক আধিপত্য এবং ছাত্রলীগের অতীত আচরণ বহাল রাখার অভিযোগ রয়েছে। এ কারণে তাদের স্বীয় পদ স্থগিত করা হলো এবং প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো। সেই সঙ্গে এনসিপির সবাইকে এই দুইজনের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জরুরি নির্দেশ দেওয়া হলো। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধান টিম জানায়, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে হাসনাত সার্জিসের অব্যাহতি ও সদস্য পদ স্থগিত সহ বহিষ্কারের বিষয়টি সঠিক নয়, বরং এই সংক্রান্ত চিঠিটি ভুয়া। অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে আলোচিত দাবির সপক্ষে কোনো প্রেস বিজ্ঞপ্তির পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
আলোচিত বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ফন্টের সাথে এনসিপির প্রচলিত প্রেস বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ফন্টের ভিন্নতা রয়েছে। মূলত এনসিপির প্রেস বিজ্ঞপ্তির আদলে লোগো ও নাম ব্যবহার করে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে দলটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত জানান, তিনি এই ধরনের চিঠি ইস্যু করেননি, এই চিঠিটি ভুয়া। সুতরাং হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে দাবিতে জাতীয় নাগরিক পার্টির নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট। শেখ ফরিদ, এটিএন নিউজ। আওয়ামী লীগের জন্য এর থেকে আর সুসংবাদ কি হইতে পারে যে সার্জিস এবং হাসনাতকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। গেল কয়েকদিন আগে সেনাবাহিনীর সাথে যে কাহিনী, সেনা প্রধানকে নিয়ে যে বক্তব্য, সেনাবাহিনী বলছে এটা অপপ্রচার, বিভ্রান্তিমূলক তথ্য। তো এইটার পরে সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটা কনসার্ন ছিল যে হাসনাত গ্রেপ্তার হইতে পারে। আবার সার্জিস যখন হাসনাতরে পাল্টা কাউন্টার করছে, একদিন পরে আবার হাসনাতের সাথে সে সহমত পোষণ করছে, দ্বিমত ছড়ে গেছে। তো এগুলার পরে এনসিপি বিতর্কিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি প্রশ্নের মুখে পড়ছে। সুতরাং এমন কর্মের কারণে সার্জিস এবং হাসনাতকে বহিষ্কার করতে পারে, এটা অনেকে আশঙ্কা করছিল। এর মাঝখানে সোশ্যাল মিডিয়াতে একটা চিঠি ভাইরাল হয়ে গেছে। এখন এই দাবিটা কতটুকু সত্য, পুরো ভিডিও শুনুন আগে। হ্যাঁ, সম্প্রতি হাসনাত এবং সার্জিসকে তাদের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো শীর্ষক দাবিতে একটা চিঠির ছবি মিডিয়াতে ভাইরাল বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। পদ থেকে অব্যাহতি এবং সদস্য পদ স্থগিত প্রসঙ্গে ওই চিঠিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিস আলমের বিষয়ে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা, দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরী সম্পর্ক তৈরি, পার্টিতে সিনিয়রদের সাথে বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন বেয়াদবি, একক আধিপত্য, ছাত্রলীগের অতীত পশুত্বপনা এখনো আচরণে থেকে যাওয়া, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া সহ অগণিত কারণে এই দুইজনের স্বীয় পদ স্থগিত করা হলো এবং তাদের প্রাথমিক সদস্য পদ স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এনসিপির সবাইকে এই দুজনের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জরুরি নির্দেশ দেওয়া হলো। মুহূর্তের মধ্যে ভাইরাল। আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতাকর্মীরা গণহারে শেয়ার করছে, কিন্তু খেলাটা বোঝা নাই, কারণ এই চিঠিটা একটা ভুয়া চিঠি। সিচুয়েশনের সাথে পাবলিক কি খোঁজে, যারা ভুয়া বা গুজব তৈরি করে তারা কিন্তু বোঝে যে আপনি কি শুনতে চান, কি দেখতে চান, পাবলিকের মাইন্ডে কোনটা ঘুরতেছে। হাসনাত গ্রেপ্তার হবে এটা সবাই ভাইবেই নিছিল। ফুয়াদ এবি পার্টির ক্যান্টনমেন্ট উড়াই দিবে যে ঘোষণা দিছে, সবাই ভাইবা নিছিল সে গ্রেপ্তার হবে। রাত্রেবেলা গুজব ছড়াইল ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ তিনি গ্রেপ্তার হয়েছেন। হাসনাত এবং সার্জিসের ইস্যুতেও শোডাউন সহ বিভিন্ন কিছুতে জনমনে চিন্তা যে এনসিপি মনে বের করে দিবে। কেন? কারণ দলটির গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি, সে কিন্তু বলছিল যে হাসনাতের অ্যাক্টিভিটিসটা শিষ্টাচার বহির্ভূত। অপরদিকে হান্নান মাসুদ সেও বলছিল যে ভাই চুপ থাকতে পারলাম না, আপনারা একজন মিথ্যা বলছেন। স্বাভাবিকভাবে খেলাটা জমা উঠছে, জনগণ কথা বলতেছে, এই সুযোগে কিন্তু এই ভুয়া জিনিসটা সামনে চলে আসছে। অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে এই আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। আপনার এনসিপির প্রেস বিজ্ঞপ্তির আদলে লোগো এবং নাম ব্যবহার করে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়। পরবর্তীতে সংবাদ মাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের বরাতে দলটির যুগ্ম সদস্য সচিব তিনি নিশ্চিত করেছেন যে এটা ভুয়া চিঠি, এই ধরনের চিঠি ইস্যু করা হয়নি। সুতরাং তারা শপথে বহাল আছেন, এত তাড়াতাড়ি এগুলা হবে না। হ্যাঁ, খামাখা দুঃস্বপ্ন দেখে লাভ নাই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বিএনপির অনেক শীর্ষ নেতা আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য নানা রকম ফর্মুলা দিচ্ছেন। একটি রিফাইন্ড আওয়ামী লীগ যদি আসে এবং আওয়ামী লীগের যে সকল লোক অন্যায় করেনি, দুর্নীতি করেনি, কিংবা আওয়ামী লীগ যদি শেখ পরিবার মুক্ত হয়ে একটি ভিন্ন মাত্রার নতুন নেতৃত্ব নিয়ে রাজনীতিতে আসতে চায়, সেক্ষেত্রে বিএনপি নামক যে দলটি, সেই দলটি আওয়ামী লীগকে প্রতিপক্ষ হিসেবে চাচ্ছে এবং এই আওয়ামী লীগের সম্পর্কে বিএনপির ইতিবাচক চিন্তা এবং চেতনা, এটি নিয়ে
বিএনপির বিরুদ্ধ শক্তি এবং আওয়ামী লীগ বিরোধী শক্তি তারা উঠে পড়ে লেগেছে। এমনকি একসময় জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে যে ইতিবাচক কথা বলেছেন বা বলেছিলেন, তাকেও কিন্তু সমালোচকরা মারাত্মকভাবে আক্রমণ করেছে। এখন যারা সমালোচনা করছেন এদের একটা বিরাট অংশ উগ্র, বিরাট অংশ তরুণ এবং দেশে যারা রাজনীতির যে ইতিহাস এবং ঐতিহ্য এই সম্পর্কে ওয়াকিবহাল নন। আওয়ামী লীগের সৃষ্টি, আওয়ামী লীগের অস্তিত্ব, আওয়ামী লীগের নীতি এবং আদর্শ এবং আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংকের যে কার্যকারিতা কিংবা তাদের শূন্যতা কিংবা তাদের অসহযোগিতার কারণে পুরো রাজনৈতিক অঙ্গনে নতুন একটি ফ্যাসিবাদের জন্ম হতে পারে, অনায়াসে সামরিক শাসন চলে আসতে পারে এবং পুরো রাজনৈতিক কৃষ্টি এবং কালচার ভ্যানিশ হয়ে যেতে পারে। এই জিনিসগুলো দেশের সিনিয়র যারা রাজনীতিবিদ তারা যেভাবে বুঝেছেন, তরুণরা সেই জিনিসগুলো বুঝতে পারেননি, ফলে তারা বিদ্রোহ করছেন। এটি আমি তাদের কোনো অন্যায় দেখছি না। তরুণদের তারুণ্য, তাদের রক্তের যে গরম এবং তাদের যে ঐতিহ্য, তারা এরকমই করবেন এবং আমাদের দায়িত্ব হলো তাদেরকে বোঝানো এবং তাদের কাছে সত্যিকার ইতিহাস তুলে ধরা। আপনি জানেন যে বাংলাদেশে যে কজন মানুষ আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তার মধ্যে জনাব মাহমুদুর রহমান মান্না, না ঠিক আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমান, তিনি অত্যন্ত ক্ষতিগ্রস্ত একজন মানুষ। মাহমুদুর রহমান মান্নাও ক্ষতিগ্রস্ত মানুষ, জামাতের আমির ক্ষতিগ্রস্ত মানুষ, রুহুল কবির রিজভী ক্ষতিগ্রস্ত, আমি নিজে আওয়ামী লীগের এমপি হওয়া সত্ত্বেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, অপমানিত এবং লাঞ্ছিত আওয়ামী লীগ দ্বারা। জনাব ফজলুর রহমান তিনিও আওয়ামী লীগ জমানাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু আমরা তারপরেও কেন অনেকেই আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা নিয়ে ইতিবাচক কথা বলছি? এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনাদের কি মনে হয় শেখ হাসিনা ফিরে আসলে আমাদেরকে সুযোগ দেবে? প্রশ্নই আসে না। বরং তার জমানাতে তার যে পতন হয়েছে, আমাদের মধ্যে কিছু মানুষের কথা, লিখনি, এটা ফ্রান্সে যেভাবে রুশোর বক্তব্য দ্বারা পুরো একটা রেভলিউশন হয়েছিল, বাংলাদেশে আমি গোলাম মোল্লা রনির মতো এরকম শত শত কলম যোদ্ধা, শত শত কণ্ঠযোদ্ধা, যাদের কারণে রাত জেগে জেগে গত 12 বছর, 13 বছর, 15 বছর ধরে আমরা মানুষের স্মৃতিপটে আওয়ামী লীগ সম্পর্কে যে নেতিবাচক ধারণা তৈরি করেছি, তার জন্য দুনিয়ার সব মানুষ ক্ষমা করলেও শেখ হাসিনা ক্ষমা করবেন না। তা সত্ত্বেও আমরা আওয়ামী লীগকে চাচ্ছি। বোঝার চেষ্টা করুন, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এলেন, যারা বিএনপি করেন তাদের খুব মনোযোগ সহকারে শুনবেন। বিএনপি করলে যে তারা বিএনপি ভালো জানেন, নট লাইক দ্যাট। বিএনপির ইতিহাস অনেকে বিএনপি যারা করেন জানেন না। বিএনপির মূল যে থিম, বিএনপির মূল যে গঠনতন্ত্র, 4 জন লোক দ্বারা এটি গঠিত হয়েছিল। 1 নম্বরে ছিলেন ফরিদপুরের আব্দুল হামিদ চৌধুরী। আপনারা জানেন তিনি কে? তিনি আওয়ামী লীগের ফাউন্ডার, সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধুর ক্লাসমেট, ঠ্যাঙ্গামারির জমিদারের সন্তান, 1954-এ প্রথম এমপি হয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আহ্বানে সাড়া দিয়ে এই প্রথম তিনি এসেছিলেন এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং গঠনতন্ত্র বিএনপির হাতে দেওয়ার জন্য, আওয়ামী লীগের লোক। এরপরে কে এসেছিলেন? জনাব ফেরদৌস আহমেদ কুরেশি, ডাকসুর ভিপি। ডাকসুর ইতিহাসে ওনার মতো এত মেধাবী, লেখাপড়া জানা মানুষ কেউ আসেননি। এরপর কে ছিলেন? মাহফুজা নামের আব্বা আবুল মনসুর আহমেদ, আওয়ামী লীগের নেতা। সাবেক প্রধানমন্ত্রী, যুক্ত ফ্রন্টের প্রধানমন্ত্রী আতাউর রহমান, আওয়ামী লীগের নেতা। কে মুবাইদুর রহমান, আওয়ামী লীগের নেতা। মওদুদ আহমেদ, আওয়ামী লীগের নেতা। শাহ মুয়াজ্জেম, আওয়ামী লীগের নেতা। এর বাইরে সিরাজুল আলম খান, তারপর আসাম আব্দুর রব, শাহজাহান সিরাজ, এরপর আরও অনেকে। আমি এই মুহূর্তে নামগুলো যদি বলতে যাই এরকম শত শত নাম বলতে পারবো। তোফায়েল আহমেদের মতো মানুষ, তারা সবাই যার যার অবস্থানে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাহায্য করেছেন যখন আওয়ামী লীগের সংগঠন করা যাচ্ছিল না। প্রেসিডেন্ট জিয়া চেয়েছিলেন যে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো তিনি যখন ক্ষমতায় এলেন, তিনি চেয়েছিলেন একটি নির্বাচন হোক, আওয়ামী লীগ আসুক, সংগঠিত হোক এবং আওয়ামী লীগের উপর তার একটা প্রভাব থাকুক। কিন্তু আওয়ামী লীগকে আসলে ওই মুহূর্তে সংগঠিত করা যাচ্ছিল না কোনো অবস্থাতেই। অনেক চেষ্টা করা হয়েছে, অনেক সময় নেওয়া হয়েছে, প্রায় 1.5 বছর সময় নেওয়া হয়েছে। আওয়ামী লীগ মিজান হয়েছে, আওয়ামী লীগ যাকে বলা হয় মালিক উকিল হয়েছে, তারপরে টাঙ্গাইলের এক ভদ্রলোক ছিলেন আওয়ামী লীগের, এই মুহূর্তে আমার নাম মনে আসতেছে না। এইভাবে 3 থেকে 4টি গ্রুপ আওয়ামী লীগের মধ্যে হয়ে গেল, কিন্তু আওয়ামী লীগ একত্র করা যায়নি। কিন্তু জিয়াউর রহমান আওয়ামী লীগকে একত্র করে আওয়ামী লীগের মাধ্যমেই রাজনীতিটা চালাতে চেয়েছিলেন। খন্দকার মুশতাক বঙ্গবন্ধুকে হত্যা করেছেন
খুনিরা বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে হত্যা করেছেন, কিন্তু আওয়ামী লীগকে কিন্তু বেছে নিয়েছে, আওয়ামী লীগের নেতাদেরকে বেছে নিয়েছে এবং আওয়ামী লীগের অনেকে আনার চেষ্টা করেছে, তারা পারেনি, কিন্তু আওয়ামী লীগকে বাদ দেয়নি। দিস ইজ হিস্ট্রি, এটাকে বুঝতে হবে। তো জিয়াউর রহমান সাহেব যখন পারলেন না আওয়ামী লীগ ঐক্যবদ্ধ করার জন্য, তখন তিনি যে বিএনপি করলেন, সেই বিএনপির মূল যে ফাউন্ডেশনটা, সেটা আওয়ামী লীগের হাত দিয়ে। এখানে শুধুমাত্র যে কাজটি হলো, দল গঠন থেকে শুরু করে সব কিছুর মধ্যে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদটা ঢুকে দেওয়া হলো। কিন্তু সংগঠন করা এবং সংগঠনকে তৃণমূলে পৌঁছে দেওয়া, রাষ্ট্র ক্ষমতা পরিচালনা থেকে শুরু করে সব কিছুর মধ্যে মূলত আওয়ামী লীগের সেই দীর্ঘদিনের মেধা, শ্রম, এই জিনিসগুলো রয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং তার সঙ্গে আব্দুল আল নোমান, কাজী জাফর আহমেদ থেকে শুরু করে যে সকল বামধারা রাজনীতিবিদ, এমনকি মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, তারা অনেকটা নিউট্রাল থেকে জিয়াউর রহমানকে কিন্তু সহযোগিতা করেছিলেন। কমরেড মনির সিং থেকে শুরু করে আরও অনেকে কমিউনিস্ট পার্টির। এর কারণ হলো যে তিনি এই আওয়ামী লীগ নামক যে দলটিকে ধ্বংস করতে চাননি। ফলে বাংলাদেশে কোনো রাজনৈতিক অনৈক্য সৃষ্টি হয়নি, রাজনৈতিক সংঘাত সৃষ্টি হয়নি। বরং জাসদের সাথে বঙ্গবন্ধুর যে সংঘাতটা ছিল, সর্বভারতের সাথে যে সংঘাত ছিল, সেই সংঘাত জিয়াউর রহমান খুব দ্রুত নিষ্পত্তি করে ফেলেন। ফলে খুব অল্প সময়ের মধ্যে তিনি দেশটিকে সফলতার স্বর্ণশিখরে নিয়ে যেতে পেরেছিলেন। কিন্তু এখন যা হচ্ছে সেটি হলো রাজনৈতিক সংঘাত। এই সংঘাত হলে ইউনূস সাহেব টিকবেন না, এই সংঘাত হলে ছাত্ররা টিকবেন না, এই সংঘাত হলে আবার নকশাল তৈরি হয়ে যাবে, আবার আল কায়দা তৈরি হয়ে যাবে, আবার আইএস তৈরি হয়ে যাবে। এটা বিএনপির লোকজন বুঝেন, এটি আমার দেশে মাহমুদুর রহমান বোঝেন, এটি মাহমুদুর রহমান মান্না বোঝেন, আমাদের মতো লোকজন আমরা বুঝি। এই জন্য আমরা একটা রাজনৈতিক কালচার তৈরি করার চেষ্টা করছি, শেখ হাসিনা বা শেখ পরিবার বা এস আলমদের মতো দুর্নীতিবাজদেরকে প্রতিষ্ঠা করার জন্য নয়। যখন এরকম একটা পরিশুদ্ধ পরিবেশে রাজনীতি করার সুযোগ আসবে, বিশ্বাস করেন যে আবর্জনাগুলো একবার ডাস্টবিনে চলে গেছে, সেগুলো আর কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবে না। 1973 থেকে 1975 পর্যন্ত বঙ্গবন্ধুকে যারা ডুবিয়েছেন, যে সমস্ত কুলাঙ্গার, খোঁজ নিয়ে দেখেন তারা এখন পর্যন্ত রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারেনি। 2009 থেকে 2025 সন পর্যন্ত, 24 সন পর্যন্ত যে সকল কুলাঙ্গার শেখ হাসিনাকে আওয়ামী লীগ ডুবিয়েছে, তারা কোনোদিন রাজনীতিতে আসতে পারবে না। কিন্তু এদেশের রাজনীতি যদি টিকিয়ে রাখতে হয়, অবশ্যই অবশ্যই আওয়ামী লীগকে লাগবে। এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যেভাবে এই বিষয়টি বুঝতে পেরেছেন, সেভাবে বিএনপির তৃণমূল যদি বুঝতে পারেন এবং তারা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিটিকে আপহোল্ড করে একটি পরিশুদ্ধ রাজনীতি তৈরি করেন, তাহলে বিএনপির মধ্যে যে সকল এস আলম আছে, বিএনপির মধ্যে যে সকল দরবেশ আছে, তারাও এদের ছেড়ে পালাবে, তাদেরও কবর রচিত হবে। যারা তরুণ বন্ধু এখন নেতৃত্ব দিচ্ছেন, আল্লাহ মানুষের হাতে হঠাৎ করে নেতৃত্ব দেন এবং এই নেতৃত্ব বেশি দিন থাকে না। যদি মানুষ এটার পাম্মা বিনিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, মানুষ যদি সেই নেতৃত্বের শুকর গুজার করতে না পারে। এখন হঠাৎ করে হক মাওলা, হঠাৎ করে আল্লাহ, হঠাৎ করে আইএস, হঠাৎ করে তালেবান, হঠাৎ করে পাকিস্তান জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, এই জিনিসগুলো আবেগী কথাবার্তা। এগুলো দিয়ে বিশ্বাস করেন পৃথিবীতে একটা ছোট সামন্ত রাজ্য প্রতিষ্ঠিত হয়নি। আপনার অবাক হয়ে যাবেন যে ইসলামের ইতিহাসের সবচেয়ে যাকে জিন্দাওয়ালি বলা হয়, আওরঙ্গজেব, সে আওরঙ্গজেবের 53 বছর তিনি ভারতবর্ষ চালিয়েছেন। তার রাজ্যের সমস্ত বিখ্যাত বিখ্যাত উজির, আমির, ওমরা সবাই ছিলেন হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি ইংরেজ, ফার্সি, এমনকি ইহুদি। এবং তিনি শত শত হাজার হাজার মন্দির তিনি দিল্লির রাজকোষ থেকে সেগুলোকে নিয়মিত মাসোয়ারা দিয়ে চালাতেন। রাজনীতি ভিন্ন একটা বিষয়। কাজে এখানে অমুকের কল্লা কাটো, অমুকের রক কাটো, অমুকে নিষিদ্ধ করো, অমুকের লাথি মারো, অমুকের বাসা আক্রমণ করো, অমুকের শেষ করো, একটা রাজনৈতিক মেধা, একটা নেতা তৈরি করতে 50 বছর সময় লাগে, আর শেষ করতে মাত্র 5 মিনিট সময় লাগে। এই বাংলাদেশ আলটিমেটলি শেখ হাসিনার কারণে নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। 21 আগস্টের গ্রেনেড হামলার কারণে অনেক নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। 111-এর কারণে অনেক নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। এখন যদি ইউনূসের জামানাতে আবার নেতৃত্ব শূন্যতার কবলে পড়ি, এই ধকল আমরা সহ্য করতে পারবো না। কাজেই কাম অ্যান্ড কোয়াইট, শান্ত হন এবং নতুন করে চিন্তা করুন, ভাবুন দেশটা নিয়ে। যদি জানেন তর্ক করুন, যদি না জানেন শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি ছবি দেখতে পেয়েছি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের। তিনি সেই ছবিটিতে নামাজের ইমামতি করছেন এবং তার পিছনে নামাজরত অবস্থায় আছেন বাংলাদেশের আমাদের মহামান্য প্রেসিডেন্ট জনাব চুপ্পু সাহেব, এবং তার সাথে
অন্য অন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক এবং সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা, যেটা দেখে মনে হয়েছে একটি এলিট শ্রেণীর অনেক সুধীজন সেখানে উপস্থিত ছিলেন। আমি নামাজের দৃশ্যটা নিয়ে আলোচনা করতাম না, এজন্যই করছি, আমাকে আপ্লুত করেছে এই নামাজের দৃশ্যটাতে। একজন সেনাবাহিনীর প্রধান আমার দেখা দৃষ্টিতে এই প্রথম হয়তো আমাদের বাংলাদেশের কোনো একজন জেনারেল, কোনো একজন সেনাপ্রধান ইমামতি করছেন এবং সেই ইমামতিতে বাংলাদেশের পদের বলে সর্বোচ্চ পদের যে জায়গাটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি। সে যে দলের হোক, যে মতের হোক, কিন্তু সম্মানের জায়গায় একজন রাষ্ট্রপতি তার পিছনে নামাজ আদায় করছেন এবং ইমামতি করছেন আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। বাংলাদেশের জন্য এর চেয়ে স্বস্তির, এর চেয়ে আনন্দের, এর চেয়ে সুন্দরতম দৃশ্য এই মাহে রমজানে আমার চোখের সামনে এখনো পড়েনি। আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সম্পর্কে পূর্বেও বিভিন্ন সময় বলতাম যে তিনি একজন ঠান্ডা মাথার মানুষ, খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, ধার্মিক, বাংলাদেশের মানুষের মন, মগজ, চিন্তা চেতনা তিনি লালন করেন। এদেশের জনগণের জন্য স্বস্তিদায়ক একজন সেনাপ্রধান তিনি। নিশ্চয়ই আমার মুখের ভাষা যেভাবে হবে, একটি রাজনৈতিক দলের নেতার মুখের ভাষা যেরকম হবে, একজন সেনাপ্রধানের বক্তব্য সেরকম কোনোদিনই হবে না। এটা যারা বোঝে না তারা হচ্ছে আহাম্মকের স্বর্গে বসবাস করছে। একজন সেনাপ্রধান রাষ্ট্রের তার উপরে যে দায়িত্ব আছে সেটা তিনি পালন করবেন। তার একটা বক্তব্য আজকে না হলেও 20 বছর পরেও চুলচেরা বিশ্লেষণ হবে, তার এই বক্তব্যের খুঁটিনাটি আলোচনা হবে। সেনাপ্রধান কখনোই কারো উপরে রাগ, বিরাগভাজন কিংবা শক্তি প্রয়োগের মানসিকতা দেখিয়ে তিনি সেনাপ্রধান হিসেবে সেনাবাহিনীর সুনামকে রক্ষা করতে পারবেন না। তো যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। সে কারণে সেনাপ্রধানের অনেক কার্যক্রমই হয়তো নীরবে নিবৃতে তিনি করে যাচ্ছেন, তিনি ফোকাস করছেন না। যেমনটা শেখ হাসিনা চাইলে সবই প্রকাশ করে দেয়, আমি এটা করেছি, আমি সেটা করেছি, ধর্মের নামে কিছু করুক কিংবা না করুক সেটাকে প্রচার করে বেড়ায়। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের যেটা সমস্যা আমি বুঝতেছি সেটা হচ্ছে এত সমালোচনা হয় কিন্তু তারপরেও তিনি তার মুখ খুলে এই সমালোচনার জবাব দিতে গিয়ে প্রমাণ করতে চান না যে আমি এটা করেছি। আমি ইউটিউবে কিংবা ফেসবুকে ডক্টর ফয়জুল 10টা কথা বললে তাতে তার কিচ্ছু আসা যায় না। তিনি তার জায়গা থেকে গভীর জলে কাজ করে যাচ্ছেন এবং করেছেন বলেই আমি মনে করি 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের নেতৃত্ব যারা দিয়েছে, এই ছাত্র জনতার বিপ্লবকে যাদের সহযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা। এবং সেটাতে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আগেও ভূমিকা পালন করছেন, এখনো দেশ রক্ষার জন্য তিনি ভূমিকা পালন করছেন। দেখেন, আজকের সেনাপ্রধানের গত 8 মাস পর্যন্ত বিভিন্ন প্রপাগান্ডা হয়েছে। একটা বারের জন্য আপনি দেখেন আমরা কিন্তু তাকে চেতাইতে পারি নাই। বহু মানুষ বহু ধরনের নেগেটিভ কথা তাকে বলেছে, এটা করবে, সেটা করবে, ক্ষমতা নিয়ে নিবে, তিনি জরুরি ঘোষণা করবে, দেশের অবস্থা এই করবে। সারা রাত গুজব লীগের, এবং শুধু গুজব লীগই নয়, যারা ব্যক্তিগতভাবে সেনাবাহিনীর প্রধানকে দেখতেই পারে না 2 চোখের পাতায়, এ ধরনের কিছু ভালো মানুষও তার বিরুদ্ধে এমনভাবে লেগেছে যে মনে হয় যেন তাকে বাধ্য করা হচ্ছে। কিন্তু কতটা সুস্থ মস্তিষ্কে থাকলে, ঠান্ডা থাকলে সেটাকে তিনি প্রোটেকশন দিতে পারেন, সেটা জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব দিয়েছেন। এর কারণও আছে, তিনি ধার্মিক, তিনি নিজের স্বার্থে ওইরকম বড় কোনো চিন্তা করছেন না, জনগণের স্বার্থে কাজ করছেন বিধায় তিনি কারো কথায় কষ্ট কিংবা আরাম বোধ করছেন না। আজকের তার ইমামতির এই ছবিটা দেখার পরে সত্যিই আমার মন জুড়িয়ে গিয়েছে। আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তার এই যে একটি নামাজের দৃশ্য, এই দৃশ্যটাই যখন বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালতে, প্রত্যেকটি জায়গায়, পাড়ায়, মহল্লায় চালু হবে, তখনই আমার বাংলাদেশের একটি পরিবর্তনের ছোঁয়া আমরা দেখতে পারবো। নামাজে যে কাতার ভেদ নাই, নামাজ যে শুধুমাত্র একজন হুজুরের জন্য না, আলেমের জন্য না, এটা যে সমগ্র মানুষের জন্য, সেটার প্রমাণ জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব দেখিয়েছেন। একজন সৈনিক, একজন সেনাপ্রধান, তারও যে নামাজ, একজন হুজুরের, আলেমেরও সেই নামাজ। আমরা তো ওই সমাজই কায়েম করতে চাই। বিশেষ করে আমি স্বপ্ন দেখি যে দেশের জেনারেল মানুষদেরকে আপনি চেপে ধরে হুজুর বানিয়ে দিতে হবে, আলেম বানিয়ে দিতে হবে, এটার তো কোনো জরুরত নাই। বরং এমন কিছু শিক্ষা ব্যবস্থা চালু হোক, এমন কিছু কর্মপদ্ধতি চালু হোক যার মধ্য থেকে একজন জেনারেল শিক্ষিত মানুষও বেসিক জিনিস জেনে তিনি ইমামতি নয়, শুধু রাষ্ট্রের সমস্ত সেক্টরে কাজ করার যোগ্যতা অর্জন করতে পারে। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আমাদের জন্য একটা দিকপাল, আমাদের জন্য একটা সত্যিকার অর্থে রহমত স্বরূপ। বুঝবেন কোন দিন বুঝবেন? যেদিন এমন কিছু মানুষ আপনাদের সামনে এসে শাসকরা পড়বে যারা আপনাকে প্রতিটা সেকেন্ড জুলুম, অত্যাচার, নির্যাতনের মধ্যে রাখবে, সেদিন এই সেনাপ্রধানের কথা আপনার মনে থাকবে। এত যন্ত্রণা দিচ্ছি আমরা অনলাইনে, অফলাইনে, এত গালিগালাজ তিনি খাচ্ছেন স্বাধীনতার এই যুদ্ধে অংশগ্রহণ করার পরেও। যেই লোকটি 5ই আগস্ট প্রকাশ্যে আমাদেরকে সহযোগিতা করেছে, তার সহযোগিতা ছাড়া অসম্ভব বাংলাদেশের স্বাধীনতা হয়। এত চ্যাংরা স্বভাবের মানুষ দিয়ে স্বাধীনতা হয় না, এত সহজ না।
অনেকগুলো কূটকৌশল, অনেকগুলো জায়গা, অনেকগুলো ভিতরের দৃশ্যকে তিনি বিভিন্নভাবে ট্যাকেল দিয়ে আজকের বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন। সেই ব্যক্তির প্রতি যে পরিমাণ আমরা বিষোদ্গার করেছি, দেশব্যাপী তার মিথ্যাচারের শেষ নাই, এখনো পারে না যে তার আজকে রাতে যেন তিনি ক্ষমতা নিয়ে নেয়। এইরকম কিছু মানুষ তৈরি হয়েছে যে নেয় না কেন, জেদটা এমন জায়গায় পৌঁছেছে যে আমার কথা সত্য প্রমাণিত করার জন্য সেনাপ্রধানকে ক্ষমতা নিতেই হবে, জরুরি অবস্থা জারি করতেই হবে, না হয় আমি জনগণকে বলে ফেলেছি সেনাপ্রধান খারাপ, এই খারাপ প্রমাণটা তো আমি করতে পারলাম না। এমন পর্যায়ে আমাদের জেদ চলে গিয়েছে প্রিয় বন্ধুরা আমার। অথচ এটা কোনোভাবেই একজন সুস্থ মস্তিষ্কের ভদ্র মানুষের, কোন একজন ভালো রাজনীতিবিদের চরিত্র এটা হতে পারে না। আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে, ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে। আর যারা আমরা সমালোচনা করছি আমাদের স্টেজগুলোতে, আমাদের সভা সমাবেশগুলোতে প্রত্যেকটি রাজনৈতিক দল নিয়ে এখন মন্তব্য হচ্ছে, প্রত্যেকেই আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, যুবলীগকে ভাষণ দিতে দেয়, বক্তৃতা দিতে দেয়, কমিটিতে নেয়, হ্যাঁ দিন রাত সাক্ষাৎকার নেয়, ভোটের রাজনীতিতে সবাই চালাকি করে, শুধু সেনাপ্রধান একজনের আত্মীয় হওয়ায় কি বিসদ্গার না বাংলাদেশে সবাই করলেন। প্রিয় ভাইরা আমার, ভুল বুঝে এ কারণেই বাংলাদেশের এই জাতির পরিবর্তন হয় না কেন জানেন? আমরা রাইট পার্সন গুলোকে অ্যাপ্রিসিয়েট করতে জানি না। এই সেনাপ্রধানকে উচিত ছিল আরো মাথার তাজ হিসেবে রাখা। আমার সুযোগ থাকলে আমি করতাম, আমি ক্ষুদ্র মানুষ, আমি যতটুকু ন্যায়সঙ্গত কথা মনে করেছি আমি বলেছি। আমি বলেছি আওয়ামী লীগের সাথে তাল দিয়েন না। আওয়ামী লীগ বাংলাদেশে যদি কোনো একজন মানুষের উপরে রাগ হয় তার নাম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, দুইজন মানুষের উপরে রাগ হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনজন মানুষের উপরে রাগ হয় তারপরে ছাত্র জনতা ও মুক্তমুখ সব। আওয়ামী লীগও ভালো করে জানে যে সেনাবাহিনী প্রধান যদি ওয়াকারুজ্জামান ওই শেখ হাসিনাকে ওখান থেকে পালাতে বাধ্য না করতেন তাহলে বাংলাদেশের এইরকম শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয় না, লাশের পরে লাশ পড়তো। আওয়ামী লীগ সেটাই চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগের সেই লাশের উপরে লাশ ফালাটাকে, বাংলাদেশের জনগণের এই লাশগুলোকে ফালাটাকে সেনাপ্রধান কোনোভাবে অ্যাপ্রিসিয়েট করেন নাই, অ্যাকসেপ্ট করেন নাই, বিধায়ী আজকের বাংলাদেশের স্বাধীনতার মুক্তি হয়েছে। আমি হয়তো 16 বছর টকশো করেছি, আলোচনা করেছি, গ্রাউন্ড তৈরি হয়েছে, কিন্তু আমার অবদান কি? আমি তো পারি নাই। সেনাবাহিনী ছাড়া এই বাংলাদেশের যে কোনো পরিবর্তন কেউ করতে পারবে না, এটা স্বাভাবিক। কোনোদিন শুনেছেন যে পুলিশ আপনার বাংলাদেশের কিংবা রাষ্ট্রের সার্বভৌমত্বের দায়িত্ব নিয়ে কোনো একজন প্রধানকে, রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে সরিয়েছে? সম্ভব না, এটা হয় না। এ কারণেই সেনাবাহিনীর প্রতি সফট যেমন আমাদের থাকতে হয়, সার্বভৌমত্ব রক্ষায় তাদেরকেও আমাদের রাজনীতিবিদদের পিছনে বিভিন্ন কৌশলে কাজ করতে হয়। অতএব এটাকে কোনোভাবে আমাদের নেগেটিভ নেওয়ার কিচ্ছু নেই। যাকে তাকে দালাল বানিয়ে দিবেন না, যাকে তার নামে মিথ্যাচার করবেন না, বরং আমরা এগুলা যারা করি পিছন থেকে কেউ না কেউ আমাদের গুটি চালে, হয়তো আমরা অনুভব করি না, যেটা অত্যন্ত দুঃখজনক। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকের ইমামতির পিকচারটাই প্রমাণ করে। এখন অনেকের আবার দেখি চুলকানি শুরু হয়েছে, এটা আসলে ইমামতি না, এটা নকল, এটা সাময়িক, এটা উনি দেখানোর জন্য করছে। আরে বাপরে বাপ, কোনটা দেখানোর জন্য কোনটা দেখানোর জন্য তোমার কাছে জিজ্ঞেস করবে নাকি? এই টাউটগিরির কারণেই বাংলাদেশের কোনো মানুষের সম্মান ইজ্জত রক্ষা হয় না। উনি নামাজ পড়িয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, তুমি কিভাবে জানো যে তিনি আপনাকে দেখানোর জন্য করছে? তো দেখানোর জন্য তুমি করো। বাংলাদেশে দেখান ছাড়া রাজনীতি কেটা করেন বলেন? দেখান ছাড়া, স্বার্থ ছাড়া একজন রাজনীতিবিদের নাম বলেন যে স্বার্থ ছাড়া রাজনীতি করে? ফাইজলামির একটা সীমানা আছে। বাংলাদেশে স্বার্থ ছাড়া চাকরি করে কেউ আছে? স্বার্থ ছাড়া একজন কর্মচারী আছে? স্বার্থ ছাড়া একজন মালিক আছে? পৃথিবীর সমগ্র মানুষই যার যার স্বার্থ বিবেচনা করে, কিন্তু সেই স্বার্থবাজদের মধ্যেও নীতি নৈতিকতা আলা কিছু মানুষ থাকতে হয় যাদের কারণে দেশটা সুন্দরভাবে এগিয়ে যায়। দেশকে শান্ত রাখা এমন আমাদের দায়িত্ব। এই যে দেখেন, দুদিন পর্যন্ত আমরা কত আরামে আছি, গুজব নাই, কিছু নাই। এই যে আরামটা, শুধু শুধু অশান্তি কেন তৈরি করেন? আমি ওই যে আপনাদের মনে আছে 5ই আগস্ট রাতে একদল লোক একদম মিছিল করে অস্থির করে ফেললেন, ভারতের বর্ডার থেকে মানুষ আসছে আমাদেরকে খুন করতে, শেষ শেষ স্বাধীনতা শেষ। আমি আপনাদেরকে সেই গভীর রাতের লাইভটি যদি কেউ দেখে থাকেন বলেছিলাম চুপ করে আরামে ঘুম যান। 16 বছরের একটা ঝঞ্ঝালে দেশ থেকে তাড়াতে হয়েছে, কিছু নিরবচ্ছন্ন ঘটনা ঘটতেই পারে, কিন্তু এই দেশে ওরা আর আসার মতো মুরাদ নেই, ওরা আসতে পারবে না, আসে নাই। আমি বলেছি সেনাপ্রধান যাবে না, থাকবে, এবং আজও বলছি লাইভে তার পূর্ণ মেয়াদ শেষ করবে। এবং আমার মনে হয় পরবর্তী সরকার যারা আসবে তার প্রতি যদি কৃতজ্ঞতা বোধ হয় তাহলে তাকে আরো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেশে কিংবা বিদেশে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত বলে আমি মনে করি। সবাইকে দল বিবেচনায় মাপা কোনো অবস্থায় ঠিক করবেন না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমরা একজন ভালো সেনাপ্রধান পেয়েছি, যার কারণে 44 দিনের মাথায় তিনি আমাদের পাশে দাঁড়াতে পেরেছে। 44 দিনের মাথায় যিনি নিজে এখন পর্যন্ত সেনাবাহিনীর সেই সময়ের প্রেক্ষাপটে দায়িত্ব বুঝে নিতে পারে নাই। 44 দিন কোনো টাইম? সেই 44 দিনের মাথায় জেনারেল ওয়াকারুজ্জামানের আমলই শেখ হাসিনাকে পরাস্ত করতে পেরেছি। অতএব এটা আমাদের ভাগ্য। আসুন সেনাপ্রধানের ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করে দেশের ভিতরে তাদেরকে ইনভলভ করি, সেনাবাহিনীকে ইনভলভ করি। একটা গ্যাঞ্জাম হলেই তো সেনাবাহিনী লাগে, কাউর শুরু হইলেই সেনাবাহিনী লাগে, তো বাহিনীকে শত্রু বানাচ্ছেন কেন? এটা কোন ধরনের অভ্যাস?
সবকিছুতে সমালোচনা, এটা এক ধরনের মানসিক অস্থিরতা ছাড়া কোনো ভালো মানুষ এগুলা করে না। সবার পিছনে আমার লাগতে হবে, সবার বিরুদ্ধে আমার বলতে হবে আমি একমাত্র বাংলাদেশের সুফি সাধক, এটা হয় না। প্রিয় ভাইরা, আমার বক্তব্যগুলোর মধ্যে কোনো কাদা ছড়াছড়ি চাই না। আমি চাই একটি সুস্থ ধারার রাজনীতি, সুস্থ ধারার ন্যায়সঙ্গত কথা, সেটা আমার বিপক্ষের একজন ব্যক্তিও যদি আদর্শবান হয় তার পক্ষে যাক না, সেটার জন্যই তো এই লড়াই করেছি। পরিশেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের উত্তর সমৃদ্ধি, তার এই ত্যাগ, আমি রমজানের মধ্যেও তার জন্য দোয়া করি। আল্লাহ তাকে দেশপ্রেমিক মানুষদের পক্ষে থাকার এবং নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক, এবং সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার যোগ্যতা দান করুক, এবং ধর্মীয় মূল্যবোধের মানুষের পাশে সবসময় তাকে কাজ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের পছন্দ হয়েছে লাইভটি শেয়ার করবেন, ডাউনলোড করে পোস্ট করে মানুষকে জানিয়ে দিবেন। আর এখানে যদি কারো অপছন্দের কোনো বিষয় থাকে উন্মুক্ত কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।